হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মিসেলেনিয়াসের সেট 2 করাবো। তোমরা জানো সামনেই মিসেলেনিয়াস পরীক্ষাটি হতে পারে সেপ্টেম্বরের 3rd কি 4th উইকে। তো সেই মতোই আমরা মিসেলেনিয়াসের প্রিপারেশন করাচ্ছি আমাদের চ্যানেলে। জেনারেল স্টাডিজের আলাদা এবং ম্যাথামেটিক্সের আলাদা। জেনারেল স্টাডিজের অলরেডি আমি সেট দিয়ে দিয়েছি এবং আজকে আমি তোমাদের সেট 2 করাবো 25টি এমসিকিউ। এবং আমি তোমাদের যে মিসেলেনিয়াসের জেনারেল স্টাডিজের 150 মার্কস থাকে, 75টা কোয়েশ্চেন, 150 মার্কস ইচ, 2 মার্কস করে। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন, তার মধ্যে আছে স্ট্যাটিক জিকে, তারপরে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, সমস্ত পোর্শন থেকে আমি কোয়েশ্চেন রেখেছি। ইভেন আমি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে। এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্নটি বলছে, দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই, মানে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টি তোমার প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষে নয়, ভারতের বাইরে। কোথায়? ইউএসএ, মানে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। কে করেছিলেন? সুহান সিং ভাকানা অ্যান্ড লালা হরদয়াল। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? লালা হরদয়াল। কবে করেছিল? তোমার 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে সুহান সিং ভাকানা এবং লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো, ম্যাডাম ভিকাজি কামা আমাদের ভারতীয় ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি। তাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। ম্যাডাম কাকে মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বলা হয়? এই প্রশ্নটি অনেকবার এসছে। ম্যাডাম ভিকাজি কামা। ঠিক আছে, তার সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি প্রথম ভারতবর্ষের বাইরে বিদেশের মাটিতে আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটি উত্তোলন করেছিলেন এবং তাতে লেখা ছিল বন্দে মাতরম। বন্দে মাতরম লেখা এখন যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটি আমাদের আছে, সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটি তিনি জার্মানির স্টুটগার্টে একটি সম্মেলনে উত্তোলন করেছিলেন। এবং তার প্রকাশিত দুইটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার আছে, একটি হচ্ছে বন্দে মাতরম এবং আরেকটি হচ্ছে তলবার। খুব গুরুত্বপূর্ণ বন্দে মাতরম নিউজ পেপারটি কার, এই প্রশ্নটিও অনেক পরীক্ষা প্রশ্নতে দেখা গেছে, তোমরাও আশা করছি দেখেছো। দেখো, এর পরে অপশনটা আছে শ্যামজি কৃষ্ণ বর্মা। আচ্ছা, এই শ্যামজি কৃষ্ণ বর্মা তিনি কে ছিলেন? তিনিও প্রথম ভারতের বাইরে বিদেশের মাটিতে তোমার লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, কি ইন্ডিয়া হাউস? ইন্ডিয়া হাউস কত সালে? 1905 সালে। তিনি এই 1905 সালেরই এটি জুলাই মাসে করেছিলেন। আর ফেব্রুয়ারি মাসে তিনি ইন্ডিয়ান হোম রুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন লন্ডনে ওই 1905 সালে। এই শ্যামজি কৃষ্ণ বর্মার একটি বিখ্যাত নিউজ পেপার আছে, জার্নাল আছে, যেটি অনেক পরীক্ষাতে এসেছে। কি বলো? দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নিউজ পেপারটি কে পাবলিশ করেছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, এরপরে দেখো এক্সপ্লানেশন, এই যে লালা হরদয়াল। দেখো, গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এবং সুহান সিং ভাকনার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি বিপ্লবী সংগঠন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ফাউন্ডার অব দ্য লোধি ডাইনেস্টি। তাই তো, লোধি ডাইনেস্টির ফাউন্ডার কে? আচ্ছা, লোধি ডাইনেস্টি বলো কি? দিল্লি সুলতানেতের একটা ডাইনেস্টি এবং যেটি শেষ ডাইনেস্টি। তারপরে মুঘল সাম্রাজ্য শুরু হয়। দিল্লি সুলতানের শাসন শেষ হয়ে এই লোধি ডাইনেস্টির শেষ রাজা ইব্রাহিম লোধি, তাকে বাবুর পানিপথের যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তো এই যে ডাইনেস্টি, এই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে, কি অপশন আছে দেখো, বাহলুল লোধি, সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি, দৌলত খান লোধি। আচ্ছা, কে? ইব্রাহিম লোধি তো হবে না, বললাম ইব্রাহিম লোধি হচ্ছে এই বংশের শেষ রাজা। ঠিক আছে, তাহলে আর সিকান্দার লোধি এই বংশের শ্রেষ্ঠ রাজা
এবং এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। ঠিক আছে, এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহল্লুল লোদি। এবং এই লোদি ডাইনেস্টি হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট আফগান ডাইনেস্টি। ঠিক আছে, ভারতবর্ষের ফার্স্ট আফগান ডাইনেস্টি। সিকান্দার লোদি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি আগ্রা শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি আগ্রা শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় দেখা গেছে এই প্রশ্নটি। আর দৌলত খান লোদি, দৌলত খান লোদি হচ্ছে তিনি বাবরকে ইনভাইট করেছিলেন ভারতবর্ষে। ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি ইনভাইট করেছিলেন বাবুরকে, এবং তারপরে বাবুর আসে এবং লোদি ডাইনেস্টির অবসান ঘটিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এবং তার সাথে সাথে দিল্লি সুলতানেতেরও অবসান হয়। দেখো, এই যে বহুল্লা লোদি 1451 এডিতে তিনি লোদি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন, কি রিপ্লেস করে কাকে? সৈয়দ ডাইনেস্টি। লোদি ডাইনেস্টির আগে কে ছিল? সৈয়দ ডাইনেস্টি। তার আগে ছিল তুগলক ডাইনেস্টি। তার আগে কে? খলজি। এবং ফার্স্ট হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির মাধ্যমে আমাদের যে দিল্লি সুলতান, সেই দিল্লি সুলতানের সূচনা হয়। এরপরে দেখো, হু রোট নীল দর্পণ, মানে কে নীল দর্পণ নাটকটি রচনা করেন? অপশন কি কি আছে দেখো, রবীন্দ্রনাথ টেগর, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত। আচ্ছা, নীল দর্পণ নাটকটি থেকে আমরা কি জানতে পারি বলো তো? নীল দর্পণ নাটকটি থেকে আমরা বাংলাতে সেই সময় যে নীল চাষ নিয়ে ইংরেজরা চাষিদের উপর অত্যাচার করত, সেই কথা আমরা জানতে পারি। এবং এটি লিখেছেন কে? এটি লিখেছেন হচ্ছে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এবং এটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। অনেক সময় এরকম প্রশ্নও আসে যে নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? তখন উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু অরিজিনাল যেটা লিখেছিলেন সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। দেখো, দীনবন্ধু মিত্র নীলকর সাহেবদের দ্বারা ভারতীয় কৃষকদের যে অত্যাচার, সেটি তিনি ফুটিয়ে তুলেছিলেন, এবং এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপরে দেখো, কোয়েশ্চেন বলছে সোর্স অফ ব্রহ্মপুত্র রিভার, মানে ব্রহ্মপুত্র নদটি কোথায় থেকে উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্র নদটি বলো কোথায় থেকে উৎপত্তি হয়েছে? আশা করছি তোমরা সবাই জানো, চেমাইন্দুং গ্লেসিয়ার থেকে, তাই তো? ব্রহ্মপুত্র নদীটি সৃষ্টি হয়েছে চেমাইন্দুং গ্লেসিয়ার থেকে। চেমাইন্দুং গ্লেসিয়ার কোথায়? চেমাইন্দুং গ্লেসিয়ার হচ্ছে কৈলাস পর্বতের কাছে লেক মানসরোবর। লেক মানসরোবর বা মানস সরোবর থেকে তোমার ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়েছে। সিয়াচেন গ্লেসিয়ার, এটি কোথায়? এটি কারাকোরাম আর হিমালয়ের মাঝে অবস্থিত। বালতোরো কারাকোরামে অবস্থিত, আর জেমু সিকিমে অবস্থিত, তাই তো? কাঞ্চনজঙ্ঘার ওখানে। দেখো, এই যে ব্রহ্মপুত্র নদী অরিজিনেটস হয়েছে চেমাইন্দুং গ্লেসিয়ার থেকে, তিবেতের কৈলাস রেঞ্জ, এবং এটি ইয়ারলুং তাসাংপো নামে পরিচিত। কোথায়? তিবেতে। অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত বলো? অরুণাচল প্রদেশে সিয়াং অর দিহাং নামে পরিচিত। আসামে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত, এবং আসাম থেকে যখন এটি বাংলাদেশে প্রবেশ করেছে তখন এই নদীর নাম হচ্ছে যমুনা। আর আমাদের ভারতবর্ষের থেকে যে গঙ্গা নদী গেছে, সেই গঙ্গা নদীটি বাংলাদেশে কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। এবং এই পদ্মা আর যমুনা মিলিত হয়ে তখন তার নাম হয়েছে মেঘনা, এবং তারপরে এই মেঘনা নদীটি বঙ্গোপসাগরে পড়েছে। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমরা খাতায় নোট করে নাও। এর পরের প্রশ্ন দেখো, দ্য ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া ইজ, মানে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? আচ্ছা, প্রাচীনতম আমরা জানি আমাদের ভারতবর্ষে মোট 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এবং আরো কয়েকটি তৈরি হচ্ছে। তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই তারাপুর। কোথায় অবস্থিত বলো? তারাপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, তারাপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে হচ্ছে কালপাক্কাম। কালপাক্কাম অবস্থিত তামিলনাড়ু। কালপাক্কাম অবস্থিত তামিলনাড়ু। ঠিক আছে, তারপর নারোরা। নারোরা হচ্ছে ইউপি। নারোরা হচ্ছে ইউপি। কোটা হচ্ছে রাজস্থান। কোটা হচ্ছে রাজস্থান। তাহলে আমাদের প্রথম
যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি কোথায় অবস্থিত? তারাপুরে অবস্থিত। এবং এই তারাপুরেই যে আমাদের ফার্স্ট অ্যাটমিক রিসার্চ রিঅ্যাক্টর আফসারা, সেটাও এখানেই তোমার প্রথম তৈরি করা হয়। তারপরে কোয়েশ্চেন দেখো, তারপরে কোয়েশ্চেন হচ্ছে সেল ওয়াজ ডিসকভার্ড বাই, কোষ কি আবিষ্কার করেছেন? আচ্ছা, কোষ কে আবিষ্কার করেছে বলো? অপশন কি কি আছে? চার্লস ডারউইন। চার্লস ডারউইন না, চার্লস ডারউইন হচ্ছে কি, তিনি বিবর্তন তত্ত্বের জন্য বিখ্যাত, তাই তো। রবার্ট হুক, রবার্ট হুক তিনি এই সেল আবিষ্কার করেন, ঠিক আছে। রবার্ট হুক সেল আবিষ্কার করেন কবে? 1665-এ। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন। তারপর দেখো গ্রেগর ম্যান্ডেল, গ্রেগর ম্যান্ডেলকে কি বলা হয়? গ্রেগর ম্যান্ডেলকে বলা হয় ফাদার অফ মডার্ন জেনেটিক্স, মানে জিন তত্ত্বের জনক, ফাদার অফ মডার্ন জেনেটিক্স, খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন তিনি কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন, তিনি কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি কোষের নিউক্লিয়াস, খুব ইম্পর্টেন্ট, কোষ যেরকম আসে তেমনি নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, সেটি অনেক প্রশ্নতে দেখা যায়। এবং নিউক্লিয়াস আবিষ্কার, আমার জানি কি নিউক্লিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের কোষের, তাই না। আর একটা তার সাথে আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখছি, দ্য স্টাডি অফ নিউক্লিয়াস, তোমরা জানো অনেক কিছু আসে এরকম, স্টাডি অফ কয়েন্স, নিউমিসমেটিক, ঠিক তেমন ভাবেই স্টাডি অফ নিউক্লিয়াস, স্টাডি অফ নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিওলজি, ঠিক আছে। স্টাডি অফ নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিওলজি, খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা লিখে রাখো, স্টাডি অফ নিউক্লিয়াস, ক্যারিওলজি। এর পরের প্রশ্ন দেখো, এই যে বলেছে, দেখো ইংলিশ সায়েন্টিস্ট রবার্ট হুক ডিসকভার্ড অ্যান্ড নেম দ্য সেল 1665, ঠিক আছে। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে হয় যত সম্ভব তোমরা মিসেলেনিয়াসের পিওয়াইকিউতে এই প্রশ্নটা পাবে। ল্যান্ড অফ হোয়াইট ক্লাউড মানে কাকে শ্বেত মেঘের দেশ বলা হয়? অপশন কি কি আছে দেখো, নিউজিল্যান্ড, বেলজিয়াম, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। বলো কাকে বলা হয়? এগুলি সবই কি একটি দেশের নাম, এবং কোন দেশকে বলা হয়? আনসারটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে। ল্যান্ড অফ হোয়াইট ক্লাউডস বলা হয় নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের ক্যাপিটাল কি? নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, ঠিক আছে। নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন। তারপরে তোমার বেলজিয়াম, বেলজিয়ামেরও একটা এরকম নাম আছে, কি বেলজিয়ামের নাম? ককপিট অফ ইউরোপ, ককপিট অফ ইউরোপ, ককপিট অফ ইউরোপ, ঠিক আছে। ককপিট অফ ইউরোপ বলা হয় বেলজিয়ামকে। বেলজিয়ামের ক্যাপিটাল কোথায়? বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলস। এবং এই ব্রাসেলসে দুটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে, কি জানো? ন্যাটো, ন্যাটোর হেডকোয়ার্টার, আর ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামে। এবং বেলজিয়ামকে কি বলা হয় বললাম? এই ককপিট অফ ইউরোপ বলা হয় বেলজিয়ামকে, ঠিক আছে। দেখো নেক্সট, এই যে নিউজিল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ লং হোয়াইট ক্লাউড, ঠিক আছে। তারপরে দেখো কারেন্সি অফ তুর্কি, তুর্কির কারেন্সির নাম কি? এটি একটি প্রশ্ন, খুবই কমন, কোনো না কোনো দেশের কারেন্সির নাম আমাদের জানতে চাই, তাই না। এবং ক্যাপিটালের নামেও জানতে চাই, কারেন্সি নামও যেমন জানতে চাই তেমনি ক্যাপিটালের নামও জানতে চাই। তো তেমনি তুর্কি, তুর্কির কারেন্সি কি? তুর্কির কারেন্সি আছে, দেখো কি কি অপশন আছে, দিরহাম আছে, জলটি আছে, রিয়াল আছে, লিরা আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিরা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিরা, ঠিক আছে। তুর্কির কারেন্সি হচ্ছে লিরা। আর এই দিরহাম, দিরহাম কার কারেন্সি বলো? দিরহাম দুটি দেশের কারেন্সি, একটি হচ্ছে ইউএই আর হচ্ছে মরক্কো, ইউএই আর মরক্কো। তারপরে তোমার এই জলটি, এটি খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে পোল্যান্ডের কারেন্সি, এটি হচ্ছে পোল্যান্ডের কারেন্সি, ঠিক আছে। আর রিয়াল হচ্ছে তোমার সৌদি আরবের কারেন্সি, তারপরে তোমার কাতারের কারেন্সি, আর ইরানের কারেন্সি, আর
ইরানের কারেন্সি, ঠিক আছে। তাহলে কি হলো, লিরা হচ্ছে তুর্কির কারেন্সি, তারপরে তোমার জলটি হচ্ছে পোল্যান্ডের কারেন্সি, আর দিরহাম হচ্ছে তোমার ইউএই আর মরক্কোর কারেন্সি, আর রিয়াল হচ্ছে সৌদি আরব, কাতার আর ইরানের কারেন্সি। এই যে তোমার তুর্কির কারেন্সি হচ্ছে তুর্কিশ লিরা, ঠিক আছে। আর এর ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা, ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা, তুর্কির ক্যাপিটাল আঙ্কারা। এই যে জলটি হচ্ছে পোল্যান্ডের কারেন্সি, আর দিরহাম হচ্ছে ইউএই আর মরক্কোর কারেন্সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড আর সেপারেটেড বাই। খুব কমন কোয়েশ্চেন একটি এবং খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় দেখা যায়। কি বলো, অপশন কি কি আছে? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল অ্যান্ড 5 ডিগ্রি চ্যানেল। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে যার আনসার। আমাদের যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের উপরে যে আমার দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জ দুটি ভাগে ভাগ, তার দুটি নাম, একটা হচ্ছে আন্দামান আর নিকোবর। তো এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জটি 10 ডিগ্রি চ্যানেলের দ্বারা পৃথক হয়েছে, ঠিক আছে। তারপর 9 ডিগ্রি চ্যানেল বলো কাদের মধ্যে আছে? 9 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয় আর লাক্ষাদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয় আর লাক্ষাদ্বীপ, এটি কি আমাদের অ্যারাবিয়ান সি বা আরব সাগরের উপর অবস্থিত। তারপর 8 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয় আর মালদ্বীপ, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয় আর মালদ্বীপ। দেখো এই যে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এই যে 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় মালদ্বীপ অ্যান্ড 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ আর মিনিকয়। এর পরের কোয়েশ্চেন দেখো, ইন ইন্ডিয়া পেট্রোলিয়াম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড অ্যাট। বলছে ভারতের প্রথম কোথায় খনিজ তেল বা পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়। বলো কোথায়? অপশন কি কি আছে দেখো, সুরমা ভ্যালি, নাহারকাটিয়া, ডিগবয় অ্যান্ড রুদ্রসাগর। কি হবে আনসার? আনসার হচ্ছে অপশন সি, ডিগবয়। অপশন সি, ডিগবয় হচ্ছে সঠিক উত্তর। আসামের ডিগবয়ে প্রথম খনিজ তেল বা পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়, ঠিক আছে। এই নাহারকাটিয়া, নাহারকাটিয়া রিজনেও খনিজ তেল পাওয়া যায়, এটিও তোমার আসামে অবস্থিত। রুদ্রসাগর, এটিও আসামে অবস্থিত এবং এখানেও খনিজ তেল উত্তোলন করা হয়। আর সুরমা ভ্যালি খুব গুরুত্বপূর্ণ। সুরমা ভ্যালি হচ্ছে তোমার সুরমা নদীর যে ভ্যালি, সেটি উপত্যকা সুরমা নদী, যার আরেকটি নাম বারাক নদী। আমরা জানি আসামের একটি গুরুত্বপূর্ণ নদী বারাক নদী, তার নাম হচ্ছে সুরমা নদী। এবং এটি মোটামুটি মণিপুর হিল থেকে সৃষ্টি হয়েছে। মণিপুর হিল থেকে মোটামুটি নর্থ ইস্ট তোমার মণিপুর, মিজোরাম এবং আসাম পর্যন্ত বিস্তৃত হয়ে এই ভ্যালিটি বাংলাদেশ পর্যন্ত এর বিস্তার, ঠিক আছে। দেখো এই যে ভারতের প্রথম তেল আবিষ্কৃত হয় আসামের ডিগবয়, কবে? 1889-এ, ঠিক আছে। 1889-এ। এবং এখানে তোমার এই যে প্রাচীনতম তৈল শোধনাগার, মানে এখানে অয়েল রিফাইনারিও এস্টাবলিশ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলছে দ্য রেভলিউশন রিলেটেড টু দ্য প্রোডাকশন অফ এগস। এগের সাথে কোন রেভলিউশনটি সম্পর্কিত? আমরা জানি আমাদের যখন প্রথম গ্রিন রেভলিউশন হয়, রাইস এবং পালসের সেটিকে কভার করে এবং তার সাথে সাথে আরও বিভিন্ন প্রোডাকশনের উপর জোর দেওয়া হয় এবং সেই প্রোডাকশনটি যাতে আরও বিস্তার লাভ করতে পারে এবং তার একটা নাম দেওয়া হয় একটি করে, তাই তো। এখানে দেখো অপশনগুলো যে আছে, এই অপশনগুলোও কিন্তু কারোর না কারোর সঙ্গে যুক্ত। কি কি আছে? প্রথমে সিলভার রেভলিউশন, এই সিলভার রেভলিউশনই হচ্ছে এই এগের সঙ্গে যুক্ত, ঠিক আছে। সিলভার রেভলিউশন হচ্ছে এগের সঙ্গে যুক্ত। ব্ল্যাক রেভলিউশন বলো, ব্ল্যাক রেভলিউশন হচ্ছে ক্রুড অয়েল, ঠিক আছে। ব্ল্যাক রেভলিউশন হচ্ছে ক্রুড অয়েল, মানে পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে হোয়াইট রেভলিউশন হচ্ছে মিল্ক, হোয়াইট রেভলিউশন হচ্ছে মিল্ক প্রোডাকশনে যুক্ত। আর গোল্ডেন রেভলিউশন হচ্ছে হানি, ঠিক আছে। গোল্ডেন রেভলিউশন হচ্ছে হানি, হর্টিকালচার, হর্টিকালচারের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার গোল্ডেন রেভলিউশন। তাহলে এগ এগ প্রোডাকশনের সঙ্গে যুক্ত কি? এগ প্রোডাকশনের সঙ্গে যুক্ত হচ্ছে সিলভার রেভলিউশন, ঠিক আছে। এই যে দেখো এখানে বলেছে শ্বেত রেভলিউশন বা হোয়াইট রেভলিউশন তোমার মিল্ক প্রোডাকশন, গোল্ডেন রেভলিউশন ফলমূল ও মধু,
আর তোমার ব্ল্যাক রেভলিউশন হচ্ছে খনিজ তেল বা পেট্রোলিয়াম প্রোডাক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ 5 year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ বরোড ফ্রম। বলছে আমাদের যে আগে যে প্ল্যানিং কমিশন ছিল এবং প্ল্যানিং কমিশনের দ্বারা ভারতবর্ষের 5 year প্ল্যান করা হতো, এবং প্রথম 5 year প্ল্যান কবে বলো? 1951-এ। প্রথম 5 year প্ল্যান হচ্ছে 1951-এ, এবং এখন এই প্ল্যানিং কমিশন অ্যাবলিশ করে নীতি আয়োগ করা হয়েছে, সেটি হয়েছে 2015-এ, 2015-এর 1 জানুয়ারি। এবং এই যে প্ল্যানিং কমিশন ছিল এবং এই প্ল্যানিং কমিশনের কনসেপ্টটা কোথায় থেকে নেওয়া হয়েছিল? কনসেপ্টটা নেওয়া হয়েছিল রাশিয়া, ইউএসএসআর। তখন তো রাশিয়া ছিল না, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি। সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর থেকে নেওয়া হয়। তারপরে দেখো, বলছি এন্ডোক্রাইন হরমোন সিক্রেশন ইজ প্রডিউসড বাই হুইচ অর্গ্যান। মানে হরমোন কোন অঙ্গটি থেকে খরিত হয়? কি কি অপশন আছে দেখো, স্টমাক আছে, লিভার আছে, কিডনি আছে, আর প্যানক্রিয়াস আছে। আচ্ছা, স্টমাক থেকে কি হরমোন সিক্রেশন হয় না? স্টমাক থেকে আমরা জানি উৎসেচক এনজাইম আর পাক রস খরিত হয়। তারপরে তোমার যকৃৎ বা লিভার থেকে, তাই লিভার থেকে বাইল জুস রিলিজ হয়। কিডনি বা বৃক্ক হচ্ছে আমাদের ছাঁকনির কাজ করে শরীরে। তাহলে আমাদের হরমোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটি? প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়। প্যানক্রিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটি গ্ল্যান্ড, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটি, এখান থেকে উৎসেচকও রিলিজ হয় এবং হরমোনও রিলিজ হয়। প্যানক্রিয়াস থেকে 3টি গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয়, কি কি বলো? ইনসুলিন, ইনসুলিন হয় হরমোন, তোমার ইনসুলিন হরমোন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন গ্লুকাগন, সেটি হয় তোমার আলফা সেল থেকে। আর সোমাটোস্টেটিন, সেটি হয় ডেল্টা সেল থেকে। এই যে দেখো, ইনসুলিন আর গ্লুকাগন অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এবং এটি একটি এই যে মিক্সড গ্ল্যান্ড, এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটি হরমোন এবং উৎসেচক দুটি রিলিজ হয়। এরপরে দেখো বলছে, হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন হিউম্যান বডি ডিউ টু এক্সপোজার অফ সানলাইট। তার মানে কি? সূর্যালোকের সংস্পর্শে আমাদের মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয়? কি কি অপশন আছে দেখো, B6, D3, B1, A। আমরা সবাই জানি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি অনেক পরীক্ষাতে এসেছে। আনসার হচ্ছে D3, তাই তো? ভিটামিন ডি। আমরা জানি ভিটামিন ডি আমাদের সূর্যের আলো আমাদের স্কিনের ওপর পড়ে, সেখান থেকে আমাদের ভিটামিন ডি শরীরে প্রডিউস হয়। তারপরে দেখো, ভিটামিন B6, ভিটামিন B6 এর কেমিক্যাল নেম কি? ভিটামিন B6 এর কেমিক্যাল নাম হচ্ছে পাইরিডক্সিন। ভিটামিন B1 এর হচ্ছে থায়ামিন, ভিটামিন A হচ্ছে রেটিনল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেটিনলের অভাবে কি হয় বলো? রেটিনলের অভাবে রাতকানা, যে চোখের প্রবলেম, সেটি হয়। এই যে, when ultraviolet B rays from sunlight strikes the skin, 7-hydrocholesterol is converted into D3। D3 এর তোমার ভিটামিন ডি এর যে কেমিক্যাল নেম সেটি হচ্ছে কি? ক্যালসিফেরল। ইট ইজ এসেনশিয়াল ফর ক্যালসিয়াম অবজর্পশন অ্যান্ড বোন হেলথ। তাহলে ভিটামিন ডি এর কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। এরপরে দেখো কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য টিপিক্যাল পিএইচ ভ্যালু অফ ওয়াটার। মানে সমুদ্রের জলের পিএইচ ভ্যালু কত? পিএইচ ভ্যালু কি? পিএইচ ভ্যালু হচ্ছে কোনটি সেই দ্রবণটি অ্যাসিড কি ক্ষার সেটি নির্দেশ করে, তাই তো? 0 থেকে 7 পর্যন্ত আমরা কি জানি? হচ্ছে তোমার অ্যাসিড। যত কম তার পিএইচ ভ্যালু সেটি তত তীব্র অ্যাসিড। এবং 7 থেকে 14 পর্যন্ত কি বলো? ক্ষার। যত 14-র কাছাকাছি যাবে সেটি তত বেশি ক্ষারকীয় হয়। তাহলে এখানে আমাদের বলেছে সি ওয়াটার, মানে সমুদ্রের জল। সমুদ্রের জল আমরা জানি নোনা হয়, তার মানে কি ওটি ক্ষার। ওর পিএইচ ভ্যালু কত? 7.5 থেকে 8.5। ঠিক আছে, আনসার হচ্ছে 7.5 থেকে 8.5। এই যে দেখো, ওশিয়ান সি ওয়াটার ইজ আ স্লাইটলি অ্যালকাইন উইথ আ টিপিক্যাল পিএইচ রেঞ্জ 7.5 to
8.5। এরপরে বলছে হোয়াট ইজ ড্রাই আইস। ড্রাই আইস কাকে বলে বা শুকনো বরফ। শুষ্ক বরফ কি বলো? শুষ্ক অপশন কি কি আছে দেখো, লিকুইড SO2 না, তারপরে তোমার আছে সলিড NO2, এটাও না, সলিড CO2। সলিড CO2 হচ্ছে আনসার। সলিড CO2 বা সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস। দেখো এই যে -78.5 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কার্বন ডাইঅক্সাইড সলিড হয় এবং সেটাকে বলা হয় ড্রাই আইস। তারপরে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্বনের ডায়মন্ড এবং গ্রাফাইট আর টুগেদার ইজ নোন অ্যাজ, মানে হিরে এবং গ্রাফাইট হলো কার্বনের কি? এখানে দেখো অপশনগুলো আছে অ্যালোট্রোপস, আইসোমার, আইসোটোপ, আইসোবার। আচ্ছা, তোমরা জানো সবাই এই আইসোটোপ কি, আইসোমার কি, আইসোবার কি, কিন্তু অ্যালোট্রোপটা হচ্ছে শুনছো প্রথম। অ্যালোট্রোপ হচ্ছে কিছু না, একই মৌলের রূপভেদ, একই মৌলের রূপভেদ। এই যে কার্বন, কার্বনের রূপভেদ হচ্ছে হিরে আর গ্রাফাইট, ঠিক আছে। আর আইসোটোপ, আইসোটোপ কি বলো? আইসোটোপ হচ্ছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যাটা আলাদা। আমরা কি জানি কোনো পরমাণুতে তিনটি অংশ থাকে, কি কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে নিউট্রাল, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাহলে আইসোটোপ কি কি হয়? তোমার যখন পরমাণুগুলির প্রোটন সংখ্যা সমান, যেরকম হাইড্রোজেনের পোর্টিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটেরিয়াম তিনটি রূপভেদ আছে, তিনটেরই প্রোটন সংখ্যাটা এক, প্রোটন সংখ্যা সেম, ঠিক আছে। তারপরে এই যে আইসোবার, আইসোবারের কি বলো? আইসোবার হচ্ছে তোমার ভর সংখ্যা সমান। আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলে ভর সংখ্যা। তো এই যে আইসোবার, এর উদাহরণ হচ্ছে আর্গন। আর্গন 18 আর 40, এই যে উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে তোমার ভর সংখ্যা। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20 তোমার প্রোটন সংখ্যা আর 40 ভর সংখ্যা। তো এই যে আর্গন আর ক্যালসিয়াম একে অপরের কি বলবে? আইসোবার, কারণ এদের ভর সংখ্যাটা সমান, ঠিক আছে। আর আইসোমার কি? আইসোমার হচ্ছে যাদের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত সেম কিন্তু তাদের গঠন বিন্যাস আলাদা, ঠিক আছে। এরকম উদাহরণ হচ্ছে আইসো বিউটেন এবং বিউটেন। আইসোবিউটেন এবং বিউটন এদের দুজনেরই আণবিক সংকেত হচ্ছে 10 কার্বন সংখ্যা, কিন্তু তোমার এদের গঠন বিন্যাস আলাদা, ঠিক আছে। দেখো এই যে অ্যালোট্রপস অফ কার্বন হচ্ছে তোমার ডায়মন্ড, গ্রাফাইট আর ফ্লুরোসেন্স, ঠিক আছে। ডায়মন্ড, গ্রাফাইট আর ফ্লুরোসেন্স হচ্ছে কার্বনের রূপভেদ। এই যে অ্যালোট্রপি ইজ আ প্রপার্টি অফ সাম কেমিক্যাল elements to exist in two or more different structural form in the same physical state. তারপরে দেখো হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন। হাইড্রোলিক প্রেস এই কোন চারটি যে সূত্র বলেছে, কোন নীতির উপরে বেস করে তৈরি করা হয়? কি কি আছে দেখো, আর্কিমিডিস প্রিন্সিপাল, রেনল্ডস ল, পাস্কাল ল, বার্নৌলির লস। আচ্ছা, আর্কিমিডিস প্রিন্সিপাল সেটি কি? আর্কিমিডিস প্রিন্সিপাল হচ্ছে তোমার কোনো বস্তুকে যখন কোনো তরল বা গ্যাস, দুটি হতে পারে, তরল বা গ্যাসের মধ্যে যদি ডোবানো হয়, নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটি কিছুটা ওজনে তার হ্রাস পায়, ঠিক আছে। তো সেই কতটুকু ওজন হ্রাস পাবে সেটি ডিপেন্ড করছে কার উপরে? সেটি ডিপেন্ড করছে তোমার সেই বস্তুটি কতটা তরল বা গ্যাস অপসারিত করেছে। মানে যখনই আমরা কোনো বস্তুকে তরল বা গ্যাসের মধ্যে ডোবাবো, সেটি তো তার নিজের যতটা আয়তন ততটা তো অপসারিত করবে। তো যে ওজনের জল অপসারিত করেছে ঠিক ততটা পরিমাণ ওজন তার নিজের শরীর থেকে হ্রাস পাবে। এটি হচ্ছে আর্কিমিডিক্সের নীতি। আর্কিমিডিক্সের নীতিকে কাজে লাগিয়ে কি কি তৈরি করা হয়েছে? জাহাজ নির্মাণ করা হয়, সাবমেরিন করা হয়, আর তোমার হাইড্রোমিটার। হাইড্রোমিটার মানে যে কোনো তরলের ঘনত্ব মাপার জন্য যে মেশিনটি বানানো হয় সেটি এই
আর্কিমিডিসের প্রিন্সিপালের উপর বেস করে বানানো হয়। তারপরে তোমার পাস্কাল ল। পাস্কাল ল কি? পাস্কাল ল হচ্ছে যখন তোমার এই যে আমাদের হাইড্রোলিক প্রেস বানানো হয়েছে, যখন কোনো একটা তরল কোনো একটা আবদ্ধ পাত্রে থাকে, তখন তার মধ্যে একটা চাপ প্রয়োগ করা হয় এবং সেই চাপটি প্রয়োগ করলে চারিদিকে সে সমানভাবে, সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, সেটি হচ্ছে পাস্কাল ল। বার্নৌলির নীতি কি? বার্নৌলির নীতি হচ্ছে তোমার কোনো একটা প্রবাহী, কোনো একটা প্রবাহী তার গতি আছে এরকম, তার গতি যত বাড়তে থাকবে তার ভিতরে যে চাপটি হবে সেই অভ্যন্তরীণ চাপটি কমে যাবে। তো এর প্রয়োগ কি কোন সময় দেখা যায়? ঝড়ের সময় যখন ঘরের উপরকার চালটা উড়ে যায় তখন, কারণ অভ্যন্তরীণ চাপটা খুবই কমে যায়। চাপ কমে যাওয়ার ফলে খুব সহজেই চালটা উড়ে যেতে পারে। আর বিমানের ডানা এবং বিমান ওড়ার এই বার্নৌলির নীতির ওপর বেস করে হয়। তাহলে হাইড্রোলিক প্রেস আমাদের আনসার কি এখানে? আনসার হচ্ছে পাস্কাল ল। এই পাস্কাল ল এর উপর বেস করে হাইড্রোলিক প্রেস, তারপরে তোমার হাইড্রোলিক লিফট, এগুলি তৈরি করা হয়। এই যে পাস্কাল ল এর উপর ভিত্তি করে কোনো আবদ্ধ পাত্র থেকে তরলের চাপ কমিয়ে সব দিকে সঞ্চালিত করা হয়। তারপরে বলেছে হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ চায়না, মানে চীনের সাথে আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা আছে? চীনের সাথে আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্য সীমানা ভাগ করেছে বলো? লাদাখ করেছে, হিমাচল প্রদেশ করেছে, উত্তরাখণ্ড করেছে, সিকিম করেছে, আর অরুণাচল প্রদেশ করেছে। এর মধ্যে সব থেকে দীর্ঘতম সীমানা আছে অরুণাচল প্রদেশের সাথে। ঠিক আছে, সব থেকে দীর্ঘতম সীমানা আছে অরুণাচল প্রদেশের সাথে। এর পরের কোয়েশ্চেন দেখো, ইউএনডিপি হেডকোয়ার্টার ইজ লোকেটেড অ্যাট। ইউএনডিপির হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে, অপশন আছে কি কি দেখো, নিউ ইয়র্ক, তারপরে তোমার জেনেভা, তারপর লন্ডন, তারপর প্যারিস। এই আছে নিউ ইয়র্কে। ইউএনডিপির ফুল ফর্ম কি বলো তো? ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে এই যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। কবে হয় জানো এস্টাবলিশড? 1965-এ। ঠিক আছে, 1965-এ নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার করা হয়। এবং বর্তমানে বর্তমানে ইউএনডিপির হেড হচ্ছে আলেকজান্ডার ডি ক্রু। আলেকজান্ডার ডি ক্রু, তিনি প্রিভিয়াসলি মানে এর আগে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার ছিলেন, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার ইউএনডিপির বর্তমানে হেড হচ্ছে এই 2025-এই অ্যাপয়েন্ট হয়েছে আলেকজান্ডার ডি ক্রু। এই যে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 1965 এস্টাবলিশড হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। তারপরে দেখো, জাদুগোড়া মাইন ইজ ফেমাস ফর। জাদুগোড়া মাইন কিসের জন্য বিখ্যাত? আয়রন ওর, মাইকা ডিপোজিট, গোল্ড মাইন, না ইউরেনিয়াম? কি বলো? ইউরেনিয়াম মাইন, তাই তো? জাদুগোড়া মাইন আছে কোথায়? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে আছে এবং এটি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। এছাড়াও আরেকটি ইউরেনিয়াম খনি আছে আমাদের ভারতবর্ষে, কোথায়? অন্ধ্রপ্রদেশের তুমাল্লাপাল। তুমাল্লাপালে তোমার ইউরেনিয়াম মাইন আছে। আমাদের বিখ্যাত কয়েকটি আয়রন ওর বলো। বিখ্যাত কয়েকটি আয়রন ওর হচ্ছে তোমার ছত্তিশগড়ের বায়লাডিলা ডালিরা ছাড়া, উড়িষ্যার কি বারাবিল কৈরা ভ্যালি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে কর্ণাটকের চিকমাগালুর, ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি। তারপর গোল্ড মাইন। গোল্ড মাইন হচ্ছে আমাদের ভারতবর্ষের ফেমাস কিছু গোল্ড মাইন বলো। কোলার গোল্ডফিল্ড কর্ণাটকের, হুট্টি গোল্ডফিল্ড কর্ণাটকের, আর অন্ধ্রপ্রদেশের রামগিরি গোল্ডফিল্ড। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর মাইকা, মাইকা ডিপোজিট ভারতবর্ষের নেল্লোর, অন্ধ্রপ্রদেশের নেল্লোর, আর ঝাড়খণ্ডের কোডারমা, দুইটি গুরুত্বপূর্ণ মাইকা ডিপোজিট আমাদের ভারতবর্ষের। এই যে জাদুগোড়া মাইন সিংভূম জেলা, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় আছে এবং এটি ইউরেনিয়াম উত্তোলনের জন্য বিখ্যাত, ইউরেনিয়াম খনি বিখ্যাত। এরপরে দেখো, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হায়ার এডুকেশন সেক্রেটারি।
মানে আমাদের ভারতবর্ষের কে হায়ার এডুকেশন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো অপশনগুলো কি কি আছে। নরেশ পাল গাংওয়ার, গিরিন শর্মা, তোমার নিতিন গাডকারি, মোহন কুমার যাদব। কে? অপশন এ নরেশ পাল গাংওয়ার। ঠিক আছে, নরেশ পাল গাংওয়ার হচ্ছে আমাদের অ্যাট প্রেজেন্ট এডুকেশন চিফ সেক্রেটারি। তারপরে দেখো, হু রিসিভড দ্য প্রেস্টিজিয়াস লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড? তোমার কে 2026-এর, এই যে 2026-এর 1 আগস্ট তোমার লোকমান্য তিলক অ্যাওয়ার্ড দেওয়া হলো, কে পেয়েছে সেটি? এস সোমনাথ, মুকেশ আম্বানি, অজিত ডোভাল, ধীরাজ শেঠ। আনসার হচ্ছে অজিত ডোভাল। ঠিক আছে, আমাদের যে চিফ আর কি, অজিত ডোভাল এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং লোকমান্য তিলকের মৃত্যু দিবস উপলক্ষে তোমার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এই যে অজিত ডোভাল, তার ভারত দেশের সুরক্ষা এবং উন্নয়নের স্বার্থে তাকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি হলেন আমাদের এখন বর্তমানে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া। তারপরে দেখো, হু লঞ্চড অপারেশন জল রাহাত ইন আসাম? মানে আসামে অপারেশন জল রাহাত, আমরা জানি রিসেন্ট আমাদের আসামে প্রচণ্ড রকম ভয়াবহ বন্যা হয়েছে। তো সেই বন্যাতে ত্রাণের জন্য একটা অপারেশন লঞ্চ করা হয়েছে, কি? জল রাহাত। তো সেটি কে লঞ্চ করেছে? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, নান অফ দ্য অ্যাবাভ। আনসারটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি অপারেশন জল রাহাত আসামের ত্রাণের জন্য এই অপারেশনটি লঞ্চ করেছেন। দেখো, যে অপারেশন জল রাহাত ওয়াজ আ জয়েন্ট ফ্লাড রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলি করালাম তোমরা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটিও খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা খুবই উপকৃত হয়েছো এবং তোমরা প্রত্যেকটি ফ্যাক্ট মনে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।